প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট উত্থাপন আজ। কালো টাকা সাদা ও করের পরিধি বাড়ছে। মেগা প্রকল্পের খরচ কমানোর তাগিদ। ভারতে সরকার গঠনের প্রস্তুতি শুরু, চলছে জোটের দর কষাকষি। শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল দিল্লি যাচ্ছেন শেখ হাসিনা। আজ দুদকে হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজির। সময় আবেদন। রবিবার স্ত্রী সন্তানদের তলব, মামলার প্রস্তুতি। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দুই ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা আজ। উচ্চবিলাসী পরিকল্পনা নয়, আয় বুঝে ব্যয় করার পরিকল্পিত বাজেটের দিকে এবার নজর দিচ্ছে সরকার। আর তাই সংকট কাটিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যে এবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পেশ করতে যাচ্ছেন ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট। আগের বছরগুলোতে বাজেট ১২ থেকে ১৪% বড় করা হলেও এবার বাড়ছে মাত্র ৪%। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। সরকার তথা রাষ্ট্রের আয় ব্যয়ের দলিল বাজেট ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে বৃহস্পতিবার। আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতা থাকলেও এই প্রথমবারের মতো অর্থমন্ত্রী হিসেবে সংসদে বাজেট পেশ করতে যাচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী। জানা গেছে, প্রস্তাবিত বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা। আগের বাজেটের তুলনায় যা ৩৫,২১৫ কোটি টাকা বেশি। একদিকে ডলার সংকট, অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির চাপ। আর তাই নতুন করে চাপ নিতে রাজি নন অর্থমন্ত্রী। সে কারণে মেগা প্রকল্পের খরচ এড়িয়ে শেষ হতে যাওয়া প্রকল্প বাস্তবায়নের দিকে নজর দিতে পারে সরকার, মনে করেন অর্থনীতিবিদরা। বরাদ্দ যদি কমাতেই হয় তো সেটা কমাতে হবে জনপ্রশাসনের থেকে এবং কমিউনিকেশন, যেটা যোগাযোগ, যেখানে অনেক বড় বড় প্রকল্প আছে সেই জায়গাটা থেকে কিছু কাটছাট করা দরকার। যে সমস্ত প্রকল্প খুব শিগগিরই শেষ হয়ে যাবে সেগুলোর জন্য বরাদ্দ থাক, কিন্তু নতুন প্রকল্প নেওয়ার কোনো প্রয়োজন নেই। বিদায়ী বাজেটে ঘাটতি ২,৬১,৭৫৮ কোটি টাকা হলেও এবার সেই ঘাটতি ২,৫১,৬০০ কোটিতে বেঁধে রাখার ঘোষণা আসতে পারে। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস হতে ৯০,৭০০ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস হতে ১,৬০,৯০০ কোটি টাকা ধার করা হতে পারে। এই মুহূর্তে আসলে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাটাই প্রাধান্য পাওয়া উচিত। প্রবৃদ্ধি যতটুকুন হবে, কিন্তু প্রবৃদ্ধিকে প্রাধান্য দিয়ে বাজেট করা ঠিক হবে না, বরং একটা ভারসাম্যপূর্ণ বাজেট করাটাই হবে বিচক্ষণতার লক্ষণ। সরকার এবার রপ্তানি ও রেমিটেন্সের প্রণোদনা প্রত্যাহারের চিন্তা করলেও উদ্যোক্তামুখী বাজেট প্রত্যাশায় ব্যবসায়ীরা। আমাদের কর হার যদি এফেক্টিভ করের হার যদি বেড়ে যায়, তাহলে আসলে আমাদের যে কোম্পানিগুলো আছে, আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, এটা আসলে কম্পিটিটিভ থাকবে না। সেটা দেশের বাজারেই হোক কিংবা বিদেশের বাজারেই হোক কিংবা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রে হোক, এই সবকটা ক্ষেত্রেই এটা কাজ করবে। আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্য ৫,৪১,০০০ কোটি টাকা। কর বাড়তে পারে তামাকজাত পণ্য, টিভি, ফ্রিজ বা এসির মতো আমদানি পণ্যে। বাড়তে পারে হাটবাজারের ইজারা, উড়াল সড়ক বা এক্সপ্রেসওয়ের মতো বিভিন্ন সেতু পারাপারের টোলও বাড়তে পারে। এ পর্যন্ত দেশে ১৩ জন অর্থমন্ত্রী দিয়েছেন মোট ৫২টি বাজেট। এর মধ্যে সবচেয়ে বেশি ১২ বার করে দিয়েছেন বিএনপির প্রয়াত এম সাইফুর রহমান ও আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মুহিত। ১৯৭২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ঘোষিত বাজেটের আকার ছিল ৭৫২ কোটি, যা ১,০৫৯ গুণ বেড়ে এবার হচ্ছে ৭,৯৭,০০০ কোটি টাকা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ভারতে নতুন সরকার গঠনের খবর। টানা তৃতীয়বার সরকার গঠনের সম্ভাবনা নিশ্চিতের পর এনডিএ জোটের শরিকদের সাথে আলোচনা ও দর কষাকষি শুরু করেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। এদিকে শরিকদের মধ্যে ঐক্য বজায় রেখে মোদী সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বিরোধী জোট ইন্ডিয়া।
বুধবার বেলা শেষে এনডিএ জোটের শরিকদের সাথে বৈঠকে বসেন বিজেপি নেতা মোদি। আলোচনা হয় সরকার গঠনের প্রক্রিয়া এবং জোটের কর্মকৌশল নিয়ে। শুক্রবার এনডিএর সংসদীয় দলনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে মোদির নাম ঘোষণা করা হবে। জোটের শরিক অন্ধ্রপ্রদেশের টিডিপির চন্দ্রবাবু নাইডু আর বিহারের জেডিইউ এর নীতিশ কুমারের কাছ থেকে সমর্থনের লিখিত পাবার পরই সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা দূর হয় বিজেপির। এই বৈঠকের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবকিছু ঠিক থাকলে শনিবার টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার রেকর্ড করবেন তিনি। এদিকে নির্বাচনের ফলাফল পরবর্তী কৌশল নির্ধারণে বৈঠক করেছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। আপাতত পার্লামেন্টে ঐক্যবদ্ধ বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার সিদ্ধান্ত হয়েছে। কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে জানিয়েছেন, স্বৈরাচারী মোদী সরকারের বিরুদ্ধে জোরদার আন্দোলন জারি থাকবে, আর তাড়াহুড়া না করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে ইন্ডিয়া জোট। এদিকে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বুধবার রাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোনে শেখ হাসিনাকে শপথ অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানান। বুধবার রাতে শেখ হাসিনার সাথে টেলিফোনে আলাপের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মোহাম্মদ নূরে ইলাহি মিনা। তিনি জানান, টানা তৃতীয়বার বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা আশা প্রকাশ করেন, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিজয়ের মধ্য দিয়ে ভারতের জনগণ আরও এগিয়ে যাবে। এর আগে এনডিএর বিজয়ে অভিনন্দন জানানোর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী। আজ দুর্নীতি দমন কমিশনে হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন তিনি। দুদকের জিজ্ঞাসাবাদ এড়াতে আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন বেনজির আহমেদ, নিশ্চিত করেছেন দুদক কমিশনার জহুরুল হক। বেনজির আহমেদ তার স্ত্রী ও কন্যাদের নামে অবৈধ সম্পদের যেসব প্রমাণ পাওয়া গেছে তার ভিত্তিতেই মামলা করা হবে। দুদকের আইনজীবী জানিয়েছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি এবং অন্যটি নন সাবমিশন মামলা। দুদক আইনে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় 10 বছর এবং নন সাবমিশন মামলায় 3 বছর সাজা হতে পারে। বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা, বড় মেয়ে ফারহিন রিশতা ও ছোট মেয়ে তাহসিন রাইসাকে 9 জুন তলব করেছে দুদক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।